ভুতিয়া স্কুলের শেষ ঘণ্টা, যেখানে শিশুদের আত্মা আজও ঘোরে। গ্রামের প্রান্তে শ্যাওলাধরা পাথরের দেয়াল আর ভাঙা ছাদ নিয়ে দাঁড়িয়ে আছে পুরনো সেই স্কুলটি। একসময় যা ছিল জ্ঞানচর্চার কোলাহলে মুখরিত এক শান্তির আশ্রয়, আজ তা গাঢ় অন্ধকারে ডুবে আছে। স্কুলটিকে ঘিরে ফিসফাস করে ভূতের গল্প, আর প্রতিটি গল্পই যেন রাতের নিস্তব্ধতাকে আরও ভারী করে তোলে। স্কুলের চার দেয়ালের ভেতরে ঠিক কী ঘটেছিল তা জানার জন্য গ্রামের মানুষের কৌতূহলের শেষ নেই, কিন্তু সেই কৌতূহলকে ছাপিয়ে যায় এক জমাট বাঁধা ভয়। দিনের আলোতেও কেউ সেদিকে পা বাড়াতে সাহস পায় না, আর রাতের কথা তো কল্পনাই করা যায় না। গ্রামের বয়স্কদের মুখে মুখে ফেরে ১৯৭৮ সালের সেই ভয়াবহ দুর্ঘটনার কথা। শোনা যায়, এক দুর্যোগপূর্ণ দিনে শ্রেণীকক্ষের ভেতরে এক আকস্মিক বিদ্যুৎ স্পর্শে ঝলসে গিয়েছিল কিছু নিষ্পাপ প্রাণ। বিদ্যুতের করাল গ্রাসে মুহূর্তেই নিভে গিয়েছিল কয়েকজন শিক্ষার্থীর জীবনপ্রদীপ। সেই মর্মান্তিক ঘটনার পর থেকেই স্কুলটিতে শুরু হয় এক অদ্ভুত, অলৌকিক কার্যকলাপ। বন্ধ হয়ে যাওয়া স্কুল থেকে আজও ভেসে আসে শিশুদের হাসি, গানের সুর, আর সবার আতঙ্ক বাড়িয়ে দেয় সেই শেষ ঘণ্টার পরিচিত টুংটাং শব্দ, যেন আজও সেখানে ক্লাস চলছে আর ঘণ্টা বাজছে ছুটির। এই সব গল্পই যেন আগুন ধরিয়েছিল ৩ ঘনিষ্ঠ বন্ধু, সায়ন, পলাশ আর রিয়ার মনে। তাদের কিশোর মন ছিল অ্যাডভেঞ্চারের নেশায় বুঁদ। তারা শুনেছিল, যদি কেউ রাতের আঁধারে সেই ভুতিয়া স্কুলে যায়, তবে নাকি তারা সেই মৃত শিশুদের আত্মার দেখা পাবে। সায়নের কৌতূহল এতটাই তীব্র ছিল যে সে আর নিজেকে ধরে রাখতে পারল না। তার জোরাজুরিতে শেষমেশ রাজি হল পলাশ আর রিয়া। তাদের মনে ছিল এক মিশ্র অনুভূতি, কিছুটা ভয়, আর তার চেয়ে বেশি উত্তেজনা। সেই বিভীষিকাময় রাতের জন্য প্রস্তুতি নিয়ে তারা অপেক্ষায় রইল। ঘুটঘুটে অন্ধকার যখন চারপাশ গ্রাস করল, গ্রামের পথঘাট জনশূন্য হয়ে এল, তখন তারা ৩ জনে স্কুলের দিকে পা বাড়াল। প্রথম কিছুক্ষণের হাঁটাপথ ছিল রোমাঞ্চে ভরা। তাদের উত্তেজিত ফিসফাস কানে আসছিল। কিন্তু যতই তারা গ্রামের বাইরে নির্জন জঙ্গলের দিকে এগিয়ে গেল, ততই অন্ধকার যেন আরও ঘন হয়ে উঠতে লাগল। চারপাশটা হয়ে উঠল ভুতুড়ে। গাছের ডালে বসা পেঁচার কর্কশ ডাক আর ঝিঁঝিপোকার একঘেয়ে শব্দ যেন তাদের হৃদস্পন্দন বাড়িয়ে দিচ্ছিল। একটা অদৃশ্য, শীতল হাওয়া তাদের চারপাশে ঘুরপাক খাচ্ছিল, যেন আত্মার গাঢ় নিঃশ্বাস তাদের কানে বাজছে। স্কুলের কাছাকাছি পৌঁছাতেই তাদের পায়ের তলায় শুকনো পাতার মচমচ শব্দ ছাড়া আর কোনো শব্দ ছিল না। স্কুলের ভাঙা গেটের সামনে এসে তারা থমকে দাঁড়াল। সাঁই বাতাস যেন তাদের কাঁপিয়ে দিচ্ছিল। চাঁদের আবছা আলোয় স্কুলের কাঠামোটা এক ভয়াল ছায়ার মতো দেখাচ্ছিল। দাঁড়াও, আমরা এখানে কিছুক্ষণ থাকব, সায়ন বলল। তার কণ্ঠস্বরে ভয় স্পষ্ট, কিন্তু চোখে কৌতূহলের ঝলক। পলাশ আর রিয়ার মনেও ভয় ছিল, কিন্তু তারা সায়নের কাছে নিজেদের সাহসী প্রমাণ করতে চাইল। রিয়া সামান্য ইতস্তত করে এগিয়ে গিয়ে গেটের লক ভাঙার চেষ্টা করল, যা সহজেই ভেঙে গেল। ৩ জনে পা টিপে টিপে স্কুলের ভেতরে ঢুকল। স্কুলের ভেতরের পরিবেশ ছিল সম্পূর্ণ ভৌতিক আর বিপজ্জনক। ভাঙা কাঁচ আর ধুলোর স্তূপের ওপর দিয়ে তারা সাবধানে হেঁটে যাচ্ছিল। তাদের পা যেন আপনা থেকেই হামাগুড়ি দিচ্ছিল, আর চারপাশের দেয়ালগুলো যেন হাজারো অদৃশ্য চোখ নিয়ে তাদের ন্যাড়া করে দেখছিল। প্রতিটি কর্কশ শব্দ, প্রতিটি অদ্ভুত ছায়া তাদের মনে ভয় ধরিয়ে দিচ্ছিল। প্রথমে তারা করিডোরে জাতীয় পতাকা আর কিছু ভাঙা আসবাবপত্র দেখতে পেল। তাদের মনে হচ্ছিল যেন এখনই কোনো শিক্ষক এসে তাদের বকা দেবেন। কিন্তু যখন তারা ধীরে ধীরে প্রধান শ্রেণীকক্ষের দিকে এগিয়ে গেল এবং শেষ পর্যন্ত ভেতরে প্রবেশ করল, তখনই আসল আতঙ্ক শুরু হল। শ্রেণীকক্ষের ভেতরে একটি অস্বাভাবিক ঠান্ডা অনুভব হল, যা বাইরের পরিবেশের চেয়েও শীতল। দম বন্ধ করা সেই পরিবেশ তাদের মেরুদণ্ড দিয়ে একটি শীতল স্রোত বয়ে দিল। হঠাৎ একটি অদ্ভুত শব্দ তাদের কৌতূহলকে আরও বাড়িয়ে দিল। এটা ছিল ক্রমাগত কিন্তু অস্বাভাবিক, যেন অনেকগুলো শিশুর দুর্বোধ্য হাসির আওয়াজ। হাসির সুরটা ছিল মিষ্টি, কিন্তু তাতে মিশেছিল এক গভীর বিষণ্ণতা, যা তাদের অস্বস্তি বাড়িয়ে দিচ্ছিল। এটা কি? রিয়া ফিসফিস করে জিজ্ঞাসা করল। তার গলা ভয়ে কাঁপছিল। সে পলাশের হাত শক্ত করে ধরেছিল। শুধু আমাদের কাল্পনিক মনে হচ্ছে, সায়ন জোর করে বলল, কিন্তু তার গলা পুরোপুরি অস্বচ্ছ ছিল। তার নিজেরও পা কাঁপছিল। ঠিক সেই মুহূর্তে স্কুলের জানালার পেছনে একটি ছোট শিশুর অস্পষ্ট প্রতিচ্ছবি দেখা গেল। শিশুটির মুখটা অন্ধকারে ঢাকা, কিন্তু তার হাসিটা স্পষ্ট বোঝা যাচ্ছিল। হাসিটা ছিল নির্দোষ, কিন্তু তাতে এক অশুভ রহস্য লুকিয়েছিল। হ্যালো, আমি এখানে, শিশুটি বলল। তার কণ্ঠস্বর ছিল নরম, প্রায় ফিসফাসের মতো, কিন্তু তা শুনেই তাদের বুক ধড়ফড় করে উঠল। শিশুটির দৃষ্টিতে কোনো মিল ছিল না, যেন সে এই জগৎ থেকে অনেক দূরে। সায়ন, পলাশ এবং রিয়া
অসহায়ভাবে একে অপরের দিকে তাকিয়ে রইল, তাদের শরীর ভয়ে জমে গিয়েছিল। আমার সাথে খেলবে? শিশুটি আবার বলল, কিন্তু এবার তার শব্দে রহস্যের এক গভীর অন্ধকার ছিল, যা তাদের শিরদাঁড়া দিয়ে ঠান্ডা স্রোত বইয়ে দিল। হঠাৎ করেই শ্রেণীকক্ষে একটি বিকট আওয়াজ হল, যেন কিছু একটা ভেঙে পড়েছে বা কেউ ভারী কিছু টেনে নিয়ে যাচ্ছে। শব্দটা এতটাই আকস্মিক আর ভয়ঙ্কর ছিল যে 3 বন্ধু এক মুহূর্তও না ভেবে পেছনের দিকে দৌড়ে বেরিয়ে আসে। তাদের একটাই লক্ষ্য, যে কোনো মূল্যে এখান থেকে বেরিয়ে যাওয়া। আমরা এখান থেকে বেরোতে হবে, রিয়া চিৎকার করল, তার কণ্ঠে আতঙ্ক। তারা দ্রুত দরজার দিকে ছুটে গেল, কিন্তু সর্বনাশ, দরজাটি সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গেছে, যেন কোনো অদৃশ্য শক্তি বাইরে থেকে তা আটকে দিয়েছে। তারা হতাশ হয়ে গিয়েছিল, তাদের পালানোর আর কোনো পথ ছিল না। তাদের আতঙ্ক তখন চরমে উঠল, যখন হঠাৎ করেই চারপাশ থেকে আরও অনেক শিশুর অস্পষ্ট আকৃতি দেখা যেতে লাগল। তারা যেন দেয়াল ফুঁড়ে বের হয়ে আসছিল, করিডোরের ভাঙা মেঝে দিয়ে এগিয়ে আসছিল তাদের দিকে। তোমরা আমাদের মতন থেকো, তারা দলবদ্ধভাবে বলতে লাগল। তাদের পরনে ছিল আকাশী সাদা রঙের স্কুলের পোশাক, যা বিদ্যুৎস্পৃষ্ট শিশুদের কথা মনে করিয়ে দিচ্ছিল। শিশুদের চোখে ছিল এক অদ্ভুত, শূন্য আলো, যা দেখে মনে হচ্ছিল তারা এই পৃথিবীর কেউ নয়। কিছুক্ষণ পর সায়ন অদ্ভুতভাবে অজ্ঞান হয়ে মেঝেতে পড়ে গেল। তার শ্বাস-প্রশ্বাস দ্রুত হচ্ছিল, যেন কোনো অদৃশ্য শক্তি তাকে চেপে ধরেছে। পলাশ ও রিয়া ভয়ে তার পাশে যেতে গিয়েও তাদের পা পিছলে যাওয়ার ভয়ে আর কিছু বলতে পারল না। তারা শুধু অসহায়ভাবে সায়নের দিকে তাকিয়ে রইল আর নিজেদের ভাগ্যকে দোষারোপ করল। মুহূর্তের জন্য পুরো স্কুলে এক ভুতুড়ে নীরবতা ছিল। শিশুদের ফিসফিসানি, ভাঙা জিনিসপত্রের শব্দ, সবকিছু থমকে গিয়েছিল। তারপর হঠাৎ ক্লাসরুমের ভাঙা দেয়ালে ছোট ছোট হাতের ছাপ দেখা গেল, যেন শিশুরা আসার অপেক্ষায় ছিল বা তারা তাদের অস্তিত্ব জানান দিচ্ছে। এই দৃশ্য তাদের মনে নতুন করে ভয় ধরিয়ে দিল। এরই মধ্যে পলাশ আর রিয়া কোনোমতে সায়নকে ধরে তোলার চেষ্টা করল। সায়ন চোখ খুলেছিল, কিন্তু তার চোখে ছিল এক ভয়ঙ্কর আতঙ্ক, যেন সে এমন কিছু দেখেছে যা তারা কল্পনাও করতে পারে না। ফিরে যেতে দিন, আমাদের গান ধরতে দিন। শিশুরা এবার আরও জোরে বলতে লাগল, তাদের কণ্ঠস্বর যেন তাদের কানের ভেতরেই বাজছিল। পলাশ ও রিয়া আতঙ্কিত হয়ে একে অপরের দিকে তাকাল। তাদের আর বোঝার বাকি রইল না যে এই শিশুরা তাদেরও নিজেদের জগতে টেনে নিতে চাইছে। হঠাৎ করেই শ্রেণীকক্ষে আবার অস্বাভাবিক শব্দ শুরু হল। এবার আলোর ছটা দেখা গেল, যা অদ্ভুতভাবে নিভে যাচ্ছিল আর জ্বলছিল, যেন কোনো পুরনো বাল্ব বারবার খারাপ হচ্ছে। পলাশ আর রিয়া বুঝতে পারছিল তাদের হাতে আর সময় নেই। পরেশ রহস্যময়ভাবে কিছু বলার আগেই গল্পে পরেশ নামের কোনো চরিত্র নেই, সম্ভবত এটি সায়নের ভুলবশত উল্লেখ। পলাশ সায়নের কাঁপানো হাতে নিজের হাত রাখল। আমরা চলে যেতে চাই, আমাদের ক্ষমা করুন। পলাশ চিৎকার করে বলল, তার কণ্ঠে ছিল আকুতি। রিয়াও ফিসফিস করে প্রার্থনা করতে লাগল। তাদের কণ্ঠস্বর যেন স্কুলের প্রতিটা কোণে প্রতিধ্বনিত হল। তাদের আকুতি কি কাজ করেছিল? কিছুক্ষণ পর শিশুরা ধীরে ধীরে অদৃশ্য হয়ে গেল, যেন তারা বাতাসের সাথে মিশে গেল। হঠাৎ করেই যে দরজাটি বন্ধ হয়ে গিয়েছিল সেটি আপনা আপনি খুলে গেল। 3 বন্ধু এক মুহূর্তও দেরি না করে দৌড়াতে শুরু করল, পাগলের মতো স্কুলের বাইরে ছুটে এল। তখন বাতাসে আরেকটি অদ্ভুত শব্দ উঁকি দিল, প্রায় ফিসফাসের মতো, ধরো ধরো, যেন সেই অদৃশ্য শিশুরা তাদের অনুসরণ করছে বা তাদের চলে যাওয়াতে হতাশ। গ্রামে ফিরে আসার পর 3 জনের মধ্যে এক ধরনের স্থায়ী ভয় বেড়ে গেল। সেই রাত তাদের জীবনের ওপর এক গভীর ছাপ ফেলে গিয়েছিল। তারা আর কখনো ভুতিয়া স্কুলের কথা বলত না, এমনকি একে অপরের দিকে তাকিয়েও না। যেন সেই স্মৃতিগুলো বলার মতো নয়, কিন্তু তাদের মনে পড়ে যায় সেই শিশুমণির চেহারা, যার হাসিতে ছিল এক অদ্ভুত রহস্য, যা তাদের সারা জীবন তাড়া করে বেড়াত। তারা জানত ভুতিয়া স্কুলের সেই শেষ ঘণ্টা তাদের জীবনের একটি চিরস্থায়ী স্মৃতি হয়ে রইল, যেখানে শিশুরা তাদের পরিত্যক্ত স্বপ্ন নিয়ে আজও ঘোরে। এখন স্কুলটি বন্ধ, চারপাশের ঝোপ জঙ্গলে ঢেকে গেছে তার অস্তিত্ব। কিন্তু গ্রামের রাতের বেলা যদি কেউ সেই পুরনো স্কুলের কাছাকাছি যায়, তবে তাদের মনে হতে পারে এখনও সেই হাসি এবং কান্নার আওয়াজ ভাসছে বাতাসে, যেন সেই শিশুরা এখনও সেখানে অপেক্ষা করছে তাদের শেষ ঘণ্টার জন্য, যে ঘণ্টা আর কখনো বাজবে না।